Boeing 7878. Thank you. Okay. Thank you. Thank you. I will also take a, আর বয়স এখনো সবে 16 যে আমাদেরকে এখান থেকে কি ইন্ডিয়া ফেরত পাঠিয়ে দেবে, না আমাদের ইউক্রেন পাঠিয়ে দেবে, না কি আটকে রাখবে, না হ্যারাস করবে, কি করবে জানি না। আজকের গল্প একটু অন্যরকম। মধ্যরাতে ভিনদেশে পথ হারানোর কিংবা ইমিগ্রেশনে আটকে অপরাধীর মতো নিজের সম্মান খোয়ানোর। আজ গল্প সেই বাঙালি সত্তার যা দেশের সীমানা পেরিয়ে গিয়েছিল দেশকে স্বাধীন করার জন্য, আর সেই স্বাধীনতাকে জীবনের মন্ত্র করেই ভ্রমণ পিপাসু বাঙালির না জেনে না বুঝে নিজেকে হারিয়ে কিছু জিতে নেওয়ার এও এক স্বাধীনতা। প্যাকেজ ট্যুরে যায়নি, তাই লিস্টের জিনিসপত্র দেখাবো এমনটা আশা রাখবেন না। সম্পূর্ণ নিজের চেষ্টায় এই ট্রিপগুলোতে কিছু শেখার চেষ্টা করেছি। লাভ ক্ষতির কথা মাথায় না রেখে অর্থ, সময় কিংবা শ্রম জলের মতো খরচ হয়েছে ঠিকই, তবু যে অভিজ্ঞতা অর্জন করেছি আগামী দিনে রাশিয়া হোক বা রানাঘাট, কৌশিকের পথ চলাতে সবটাই সমান, এই আশা রেখেই আজকের গল্প শুরু করছি উজবেকিস্তান থেকে রাশিয়ার পথে। উজবেকিস্তানে আমাদের প্রায় 72 ঘন্টা অতিক্রান্ত। আমরা 30 তারিখ এই কান্ট্রিতে এসেছিলাম, 30/1/2, আজকে 3 তারিখ। আমাদের পরবর্তী ডেস্টিনেশন রাশিয়াতে। রাশিয়া যাওয়ার জন্য কিন্তু আমরা উজবেকিস্তান এখানে এসেছিলাম এবং এই জায়গাটাকে আমরা আমাদের ট্রানজিট পয়েন্ট হিসাবে কিন্তু ব্যবহার করেছিলাম। তো আজকে আমাদের বিকালে ফ্লাইট রয়েছে, তার আগে এই শহরটা একটু ঘুরে নেবো, করবো কিছু খাওয়া দাওয়া, টুকটাক কিছু খাওয়া দাওয়া, আর একই সঙ্গে এই শহরটা ঘুরে দেখার অশিলায় রওনা দিলাম এই শহরের কেন্দ্রবিন্দু আমির তৈমুর স্কোয়ারের উদ্দেশ্যে। তাসখান্দে একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে আমির তৈমুর স্কোয়ার। ওখানে প্রচুর রেস্টুরেন্টও রয়েছে, মানে শহরের একটা জমজমাট জায়গা। বিদেশের মাটিতে হিন্দি গান শুনে যদি অবাক লাগে, সেক্ষেত্রে বলবো এই দেশের বহু মানুষ কিন্তু বলিউড কিংবা হিন্দি গানের অনুরাগী। सलमान खान नो 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 প্রেম তো হ্যাঁ, यहाँ पर बैठा हुआ প্রেম চোপড়া। বলিউড অ্যাক্টরদের যা ক্রেজ না বাইরের দেশে, ওদের নামই ভারতবর্ষে সবাই চেনে। বলিউডের সংও কিন্তু এখানে খুব বিখ্যাত। গান শোনা, গল্প করা কিংবা আলাপচারিতার মধ্যে দিয়ে ট্যাক্সি আমাদের নামিয়ে দিল আমির তৈমুর স্কোয়ারে। এই জায়গাটা সব থেকে বেশি জমজমাট সন্ধ্যাবেলায়। মানে তাসখান শহরের নাইট লাইফকে যদি এনজয় করতে হয় তাহলে কিন্তু এই জায়গাতে আসতে হবে। সমস্ত রেস্টুরেন্ট, মানে খাওয়া দাওয়ার জায়গা, জায়গায় স্ট্রিট ফুড জায়গা বলে সব কিন্তু এখানেই রয়েছে। দারুণ একটা জমজমাট জায়গা। আমাদের অ্যাকচুয়ালি উচিত ছিল রাত্রেবেলা এখানে আসা, বাট আমরা সময় করতে পারিনি। অ্যাকচুয়ালি বুলেট ট্রেনটা কভার করতে গিয়ে আমাদের একটা দিন নষ্ট হয়েছে। বা যদি আমরা একটা দিন এখানে অতিরিক্ত থাকতাম তাহলে এই জায়গাটা কিন্তু রাত্রেবেলা আসতাম। জুয়েলারি শপ রয়েছে, টি শার্ট রয়েছে, ওইদিকে সব পেন্টিং রয়েছে, টুরিস্টরা এখানে খাওয়া দাওয়া করছে, ছোটো ছোটো সব ক্যাফে রয়েছে, এখানে আইসক্রিম রয়েছে, এদিকে একটা পার্ক রয়েছে যেখানে বাচ্চারা খেলা করছে। বাচ্চাদের জন্য প্রচুর অ্যাক্টিভিটি রয়েছে। আর ছবি তোলার জায়গা কি বলবো, চারিদিকে শুধু ছবি তোলার জায়গা, সবুজে সবুজ। ওখানে একজন শিল্পী বসে আছে, দেখে দেখে আর কি ছবি এঁকে দেবে। এখানে লেখা আছে আই লাভ তাসখান্দ। জায়গাটা অনেকটা আমরা যখন ম্যাল রোড দেখি না, অনেকটা ম্যাল রোডের মতো। স্ট্রিট ফুডের পাশাপাশি এই চত্বরে বেশ কিছু রেস্তোরাঁ রয়েছে। ঠিক করলাম তারই একটাতে গিয়ে স্থানীয় খাবারের স্বাদ গ্রহণ করব। এই রেস্টুরেন্টটা এত ব্যস্ত, কোনো রকমের ওয়েটারকে ডেকে খাবারের অর্ডার দিলাম। অপেক্ষা বেশি করতে হয়নি, বলেছিলাম ফ্লাইট আছে তাড়াতাড়ি খাবারটা দিয়ে যান, তো দিয়ে গিয়েছে। ভীষণ জনপ্রিয় এই রেস্তোরাঁয় আমরা অর্ডার করলাম উজবেকিস্তানের জনপ্রিয় খাবার পিলাফ বা পালাভ, বা আমাদের ভাষায় পোলাও। পালাভ মূলত মাংস দিয়ে তৈরি আইটেম, যেখানে মাংস হিসেবে ব্যবহার করা হয় বিফ কিংবা ঘোড়ার মাংস। আর এই দুই ধরনের মাংসেই আমাদের আপত্তি থাকায় মাংস ছাড়াই আমরা পালাভ অর্ডার দিলাম। উইদাউট মিট, মাংস ছাড়া পোলাও। ল্যাঙ্গুয়েজ বোঝানো না খুব সমস্যা। মানে আমরা পোলাও খাবো মাংস ছাড়া, মানে আমরা বিফ খাবো না বা ঘোড়ার মাংস খাবো না, এগুলো বোঝানো খুব মুশকিল। এর সাথে আমরা আরও একটা আইটেম বলেছিলাম, এটা হচ্ছে চিকেন বারবিকিউ। 2টো স্টিক আমরা বলেছি। আর এখানে স্যালাড হিসাবে কিন্তু ক্যাবেজ দেওয়া হয়, মানে বাঁধাকপি। এখানকার কোনো খাবারে কিন্তু ঝাল নেই, আর সর্ষের তেল দিয়ে মানে রান্নাটা করে না, অলিভ অয়েল। বাট পোলাওয়ের সাথে কিন্তু এই বারবিকিউটা বেশ ভালো লাগছে। চিকেন উইথ ভেজ, নতুন একটা আইটেম, এটা প্রিয়মের পছন্দের আইটেম। আমাদের ওখানকার চিলি চিকেন, এটা সেম চিলি চিকেন না, চিকেন সুইট অ্যান্ড সাওয়ারের মতো। আর এর সঙ্গে ছিল হচ্ছে গ্রিন টি। এখানকার মানুষজন কিন্তু সব কিছু খাওয়ার পরে চা খায়। আমরা যেমন সকালবেলা চা খাই, এখানে দেখছিলাম সবাই মানে খাওয়ার সাথে সাথে আর কি চা খায়। আর সব মিলে এখানে আমাদের বিল হলো হচ্ছে 1,41,000 টাকা বিল হলো, খাবার বিল। এই সব কিছুর মধ্যে দিয়ে কেটে গেল অনেকটা সময়। মনে পড়লো আমাদের ফ্লাইটের সময় আসন্ন, এবার এয়ারপোর্টের পথে রওনা দিতে হবে, সেই সঙ্গে দিতে হবে
ফ্লাইটের টিকিট বুকের ব্যাপারে একটা ইনফরমেশন। আর তাসখান থেকে মস্কো যাওয়ার জন্য ফ্লাইটের যে টিকিট সেটা কিন্তু আমি বুক করেছি উইগো অ্যাপের মাধ্যমে, কারণ উইগো অ্যাপ হচ্ছে গ্লোবাল ট্রাভেল ব্র্যান্ড, যেটা কিন্তু বিভিন্ন কারেন্সি এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল। ইন্টারন্যাশনাল ফ্লাইট কিংবা ইন্টারন্যাশনাল হোটেল বুক করার জন্য উইগো অ্যাপ হচ্ছে বেস্ট। ফ্লাইট বুকের ক্ষেত্রে মেক মাই ট্রিপ, ইজি মাই ট্রিপ, ক্লিয়ার ট্রিপ, কোন অ্যাপ থেকে ফ্লাইটের টিকিট বুক করলে কতটা কম খরচে ফ্লাইটের টিকিট বুক করা যায় সেটা কিন্তু সহজেই কম্পেয়ার করে ফ্লাইটের টিকিট বুক করা যায় উইগো অ্যাপের মাধ্যমে। হোটেল বুকের ক্ষেত্রে এয়ারবিএনবি, আগোডা, বুকিং.com কোন অ্যাপ থেকে হোটেল বুক করলে কম খরচ হয় সেটা কিন্তু সহজেই কম্পেয়ার করে হোটেল বুক করা যায় উইগো অ্যাপের মাধ্যমে। এছাড়াও উইগো অ্যাপের নতুন ফিচার্স IRCTC ট্রেনের টিকিট বুকিং, ইভেন্ট বুকিং এবং ভিসা অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু উইগো অ্যাপ হচ্ছে বেস্ট। উইগো অ্যাপের লিঙ্ক দেওয়া থাকলো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে, আপনারা ডাউনলোড করে ব্যবহার করে আমায় কিন্তু অবশ্যই একটা ফিডব্যাক দেবেন। এখানে এত ট্যুরিস্ট, কত খাওয়া দাওয়া স্টল, কত রকম অ্যাক্টিভিটি, বাট রাস্তাঘাট কিন্তু সেই পরিষ্কার পরিচ্ছন্ন, কেউ কিন্তু খেয়ে দিয়ে রাস্তাঘাটে নোংরা ফেলছে না, শুধু গাছের পাতা পড়ে আছে আর কিচ্ছু নেই। এত সুন্দর জায়গা। বিদেশে আসলে না, বিদেশের রাস্তাঘাট দেখে মানে এখানকার ডিসিপ্লিন দেখে বা এখানকার সিস্টেম দেখে না মনটা ভালো হয়ে যায়। মানে এটা মনে হয় কাজ আমরা একটু এরকম শিখে নিতে পারতাম। যদিও আমাদের 140 কোটির দেশ, হয়তো সব কিছু শিখলেও সেটাকে ইমপ্লিমেন্ট করা সম্ভব নয় বা সবার মানসিকতাকে চেঞ্জ করা সম্ভব নয়, তবুও যদি আমরা কিছুটা আয়ত্ত করতে পারতাম অন্তত আমাদের আশেপাশের পরিবেশটা ভালো লাগতো। এখানে খুব সম্ভবত ফাউন্টেন শো হয়। যারা আগামী দিনে তাসখান আসছেন তারা কিন্তু এখানকার নাইট লাইফটাকে অবশ্যই এনজয় করবেন। ইচ্ছে করছিল আরও কিছুটা সময় এখানে কাটাতে, নানা রকম অ্যাক্টিভিটি দেখতে বা সন্ধ্যা অবধি ওয়েট করে যেতে, বাট সময় নেই। এখান থেকে আমাদের হোস্টেল ফিরতে হবে, হোস্টেল থেকে আমাদের লাগেজ নিতে হবে এবং লাগেজ নিয়ে এখানকার এয়ারপোর্টে যেতে হবে। উঠে বললাম ক্যাবে, এখান থেকে আমাদের হোস্টেল দেখাচ্ছে 4 কিলোমিটার, বাট মাথায় একটু টেনশন হয়ে গেছে কারণ অলরেডি 2:45 বেজে গিয়েছে। আমাদেরকে তিনটের মধ্যে এয়ারপোর্ট ঢুকতে হতো, ইন্টারন্যাশনাল ফ্লাইট। আজ মনে হচ্ছে গেল, এক্ষুনি গ্রিন হলো, এক্ষুনি রেড হয়ে গেল। আমাদের সময় হয়ে গেছে এখানে বিদায় নেওয়ার, এয়ারপোর্ট যাওয়ার। বাট যার পৃষ্ঠপোষকতায় মানে যার হোস্টেলে আমরা এই 3টে দিন কাটালাম এবং আমাদেরকে প্রত্যেকটা ব্যাপারে যে হেল্প করেছে, এই হচ্ছে সে হিলোলা ম্যাডাম। থ্যাংক ইউ। I will also take a, হিলোলা আর তার ফ্রেন্ডদের বিদায় জানিয়ে লাগেজ নিয়ে উঠে পড়লাম ট্যাক্সিতে। গন্তব্য তাসখান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। যদিও এই বিদায় মুহূর্ত আমরা নষ্ট করে ফেলেছিলাম আরও কিছুটা সময়। টাটা হিলোলা। আমাদের ফ্লাইটের টাইম হচ্ছে বিকেল 5টা। দেখা যাক আমরা কত তাড়াতাড়ি এয়ারপোর্ট পৌঁছাতে পারি এবং এয়ারপোর্টে চেক ইন করে, সিকিউরিটি করে, ইমিগ্রেশন করে আমরা ফ্লাইট ধরতে আদৌ কি পারবো। আমি প্ল্যান বি ভেবে নিয়েছি, যদি ফ্লাইট না ধরতে পারি মানে প্রায় 18,000 টাকার মতো লস হবে। 18 না, 18 3 21,000 টাকার মতো লস হবে। এর ঘুমের জন্য আজকে ফ্লাইট লেট। ঘুমাচ্ছে, শুধু ঘুমাচ্ছে সেটা। এর বেশি ঘুমিও না, ওঠো। ঘুমোটা গেছে কটায় সেটা বলো। 4টে ঘুমিয়ে 7টায় উঠতে হবে, এটাই তো কাজ। সময় 3:23 পৌঁছে গেছি এরোপট্রি মানে এয়ারপোর্ট। চটপট নামি রে ভাই, গিয়ে কথা বলছি ভেতরে। ট্যাক্সি থেকে নেমেই পরপর দুটো সিকিউরিটি চেক ক্লিয়ার করে সরাসরি গিয়ে দাঁড়ালাম উজবেকিস্তান এয়ারলাইন্সের চেক ইন কাউন্টারে। রাশিয়ার ফ্লাইটে ওঠার আগে চেক ইন কাউন্টার থেকে বোর্ডিং গেট যাওয়া পর্যন্ত কী কী ঘটনা আমার সাথে ঘটলো এবার তারই বর্ণনা করি। মায়ের জীবনের 12টা বেজে গেল। অনেকগুলো ঘটনা পরপর ঘটলো। এখানে এয়ারপোর্টের ইমিগ্রেশনে বা সিকিউরিটিতে ক্যামেরা অ্যালাউ নয় বলে আমি ক্যামেরা বার করে নিই। বুঝতেই পারছেন ভিনদেশের ব্যাপার, লকআপে পকে ঢুকিয়ে দিলে পুরো চাপ খেয়ে যাবো। যাই হোক, যে এয়ারপোর্টে আমরা অ্যারাইভেল করেছিলাম কলকাতা থেকে সেটা কিন্তু নয়, এটা আলাদা এয়ারপোর্ট। ঢোকার পরে প্রথমে হচ্ছে সিকিউরিটি চেক হলো, নর্মাল সিকিউরিটি চেক মানে প্রথম সিকিউরিটি চেক। সেকেন্ড টাইম এসে আরও একবার সেকেন্ড বল হয় আর কি, সেকেন্ড বলে সিকিউরিটি চেক হলো। ব্যাগ ট্যাগ রেখে দিতে হলো স্ক্যান মেশিনে, তারপরে পার্স সাইডে রাখলাম, নর্মালি চেক হলো, চলে এলাম। এবার বোর্ডিং কাউন্টারে ভাই সেই ভিড়, আমি বললাম আজ মনে হয় আর ফ্লাইট পাবো না। তারপরে প্রিয়ম একটা ফাঁকা কাউন্টারে গেল। ফাঁকা কাউন্টারে গিয়ে ওখানে আমাদের আর কি পাসপোর্ট দেখাতে হলো এবং টিকিট দেখাতে হলো। পাসপোর্ট আর টিকিট দেখানোর পরে আমাদের ভিসা চেক করলো। বললো যে আপনারা রাশিয়া কি প্রথমবার যাচ্ছেন? আমি হ্যাঁ প্রথমবার। বলে এই ভিসাতে আগে গিয়েছেন? আমি বললাম না, ফার্স্ট টাইম। কি নিজেদের মধ্যে ফোনে কথা বললো। আমি বললাম মনে হয় এখানে আটকে দেবে। যাই হোক, আটকালো না, বোর্ডিং পাস দিয়ে দিল। বললাম যে আমাদেরকে জানলার ধারে সিট দিয়ে না, আমরা একটু শ্যুট করবো, ভিডিও বানাবো ইউটিউবে। তো জানলার ধারে পরপর আমাদেরকে 2টো সিট দিয়ে দিল। ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস জানতে হবে, সব জায়গায় কিন্তু চেক ইন ব্যাগেজ অ্যালাউ নয়। অ্যালাউ নয় মানে ওটাকে আপনাকে এক্সট্রা পারচেস করতে হবে। তো কেবিন ব্যাগেজ এই ফ্লাইটে আমাদের 7 কেজি পর্যন্ত অ্যালাউ ছিল, বাট চেক ইন ব্যাগেজ অ্যালাউ ছিল না। তো ওটা আমাকে আলাদা করে পারচেস করতে হচ্ছে, এর জন্য আমাকে পে করতে হচ্ছে 3,000 টাকা। এরপর হচ্ছে ইমিগ্রেশন টেনশন হচ্ছিলো যে কী জিজ্ঞেস করে না জিজ্ঞেস করবে। দেখলো পাসপোর্ট, বললো রাশিয়ান ভিসা দেখালাম, বলো উজবেকিস্তানের ভিসা দেখালাম। স্ট্যাম্প শুরু করলো, একটা কোশ্চেনও করিনি। তারপরে এলাম হচ্ছে সিকিউরিটি চেক করতে। মানে এটা হচ্ছে 3rd লেয়ারের সিকিউরিটি চেক, যেটা অন্যান্য আমাদের সমস্ত এয়ারপোর্টে আমরা যে সিকিউরিটি চেক দেখতে অভ্যস্ত, মানে বেল্ট, জুতো, যা কিছু ইলেকট্রনিক্স আছে সমস্ত বাইরে আর কি রেখে ট্রেতে রেখে ভেতরে ঢুকলাম। চেক করলো। একটা ভুল হয়ে গেছে আমার, সেটা হচ্ছে যে আমি সমস্ত লিকুইড জাতীয় জিনিস কিন্তু আমার চেকিনে দিয়েছি, শুধু পারফিউমটা দিতে পারিনি। কারণ পারফিউমটা খুব অল্প পরিমাণে ছিল। তা মাঝে মধ্যে শীতকালে মোজায় গন্ধ হচ্ছে, তো পারফিউম রেখেছিলাম। দিয়ে বললো ওটা অ্যালাউ হবে না, বললো যে ইটস ইনফ্লেমেবল। আনলাম লিটিল অ্যামাউন্ট, বললো নো ইটস নট অ্যালাউ, পারফিউমটা রেখে দিল। তো তারপরে চলে এলাম হচ্ছে আমাদের এখানে গেট নাম্বার B9 এর কাছে। B9 থেকে আমাদের এখান থেকে ফ্লাইট ছাড়বে হচ্ছে বিকাল 5টার সময়। ওহ বাপরে বাপ, একটা যুদ্ধ, একটা দেশ থেকে আরেকটা দেশে। সত্যি বলতে ইন্টারন্যাশনাল ট্রিপ দেখতে কি বা শুনতে ভালো লাগে ঠিকই, কিন্তু এগুলো নিজেরা অ্যারেঞ্জ করা ততটাও সহজ নয়
যেখানে ভাষা সবথেকে বড় বাধা। আগে ভাবতাম বাইরে ট্রিপ করতে গেলে খুব ভালো হয়তো ইংরেজি জানতে হয়। প্রায় 7টা দেশ ঘুরে আসার পর আমার এই ভুল ধারণাটা ভেঙেছে। অধিকাংশ দেশের নাগরিকই কথা বলার সময় তাদের মাতৃভাষাকে প্রায়োরিটি দেয়। এক্ষেত্রে ভাষা বিনিময়ের একমাত্র মাধ্যম সেই গুগল ট্রান্সলেটার। ছোট্টবেলায় ওই সিডি ভাড়া করে নিয়ে এসে বিভিন্ন ভাষা সিনেমা দেখার পরও আলটিমেট কোনো ভাষা শিখতে পারিনি। 90 কিসরা হয়তো আমার এই কথার অর্থ এতক্ষণে বুঝেই নিয়েছে। এই সময় আমাদের বোর্ডিং করে ফ্লাইটে উঠে যাওয়ার কথা ছিল, বাট এখন বোর্ডিং স্টার্ট হয়নি। 1 ঘন্টার বেশি সময় ফ্লাইট ডিলে হয়ে গেছে। ফ্লাইট ছাড়া সময় যেহেতু ঘন্টাখানেক পিছিয়ে গেছে, এই সময়টা কাজে লাগালাম এই এয়ারপোর্টটা ঘুরে দেখার জন্য। তাসখান্ড এয়ারপোর্ট হোটেল, এই এয়ারপোর্টে একটা হোটেল রয়েছে। এই হচ্ছে এই হোটেলের যোগাযোগের নম্বর। মনে হচ্ছে আলিফ লায়লা যুগের কোনো হোটেল। এয়ারপোর্টের বিভিন্ন দোকানে শোভা পাচ্ছে উজবেকিস্তানের ট্র্যাডিশনাল পোশাক, জুতো, অলংকার, ঘর সাজানো শোপিস ইত্যাদি। এছাড়াও রয়েছে বিভিন্ন রকম ফুড স্টল, যাতে বিক্রি হচ্ছে স্থানীয় খাবার থেকে শুরু করে নানা রকম প্যাকেট করা খাবার, চকলেট এবং পানীয়। এখানে কিন্তু সব রকম ড্রিঙ্ক আছে। এখানে নান রয়েছে, সবাই এখানে টুকটাক খাওয়া দাওয়া করছে। এখানে ওয়াইন শপ রয়েছে, ডিউটি ফ্রি বার রয়েছে। নন অ্যালকোহলিক যারা, মানে যারা ভেবে নিয়েছে আমরা কখনো খাবোই না, তারা সত্যি সেকেলে, মানে আমিও একটা সেকেল লোকের মধ্যেই পড়ি। একটা স্যান্ডউইচ হচ্ছে $5, 400 টাকার কাছাকাছি। মিডিল ক্লাস মানুষের একটাই সমস্যা, খাওয়ার আগে দাম দেখতে হয়, কত দাম। একটা মিডিল ক্লাস মানুষ হয়তো পরিশ্রম করে প্রচুর টাকা ইনকাম করলো, অনেক টাকা রোজগার করলো, তার কাছে অনেক টাকা আছে, তাও যখন সে দোকানে যাবে প্রথমে চোখে পড়বে কত দাম, ও $3, $5। তো এই হচ্ছে ব্যাপার। চলো, আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গেছে মেবি। আমি ভেবেছিলাম ফ্লাইটটা ফাঁকা যাবে, বাট এই বোর্ডিং কাউন্টারে এরকম কিছু ভিড়, ফ্লাইট ফাঁকা যাওয়ার কোনো চান্সই নেই। এই দেখুন, ফ্লাইট ছাড়ার টাইম ছিল 5টা, এখন বেজে গেছে 5:30। 5টা বেজে 57 মিনিট, মানে 6টা বেজে গেল, এখন আমাদের বোর্ডিং সম্পূর্ণ হলো না। আমরা আর কি এই কজন যাত্রী এখনো পড়ে আছি বাসে ওঠার জন্য। আমার ফ্লাইট একদম ভালো লাগে। আমরা যদি উপায় থাকতো আমরা এখানে বর্ডার ক্রস করতাম ট্রেনে করে, কিন্তু এখানে ট্রেনে করে। হ্যাঁ, একটা ইনফরমেশন দিয়ে দিই, আমরা কিন্তু রাশিয়ার জন্য ই ভিসা নিয়ে এসেছি। আর ই ভিসা হোল্ডার যারা, তারা কিন্তু ট্রেনে করে বর্ডার ক্রস করতে পারবে না। মানে ট্রেনে করে কিন্তু বর্ডার ক্রস করা যায় না ই ভিসা থাকলে। স্টিকার ভিসা থাকলে হবে, করা যায় ট্রেনে করে বর্ডার ক্রস। উঠে পড়লাম বাসে। একটু বসি ভাই, আসো বসি। নিজের বিয়ের বাসে তো ওটা সুযোগ হয়নি কোনোদিন, ফ্লাইট কোম্পানির বাসে আর কি ঘুরে বেড়াই। আর যা ঠান্ডা বাইরে, এই দরজা খোলা, রানওয়ে তো পুরো উন্মুক্ত, হু হু করে ঠান্ডা হাওয়া আসছে ভাই, মারাত্মক ঠান্ডা। আমি জ্যাকেট অলরেডি বের করে ব্যাগে রেখে দিয়েছি, কারণ রাশিয়ায় এখন টেম্পারেচার মনে হয় 3 ডিগ্রি। নেমে তো অবস্থা খারাপ হয়ে যাবে। নতুন জ্যাকেট যারা দেখবে খুব হিংসা করবে। 43 থেকে 3 ডিগ্রি। আমার তো ঠান্ডা অবস্থা খারাপ হয়ে যায়। ওই জন্য সেই যে কাশ্মীরে সেই জ্যাকেটটা কিনেছিলাম, ওই জ্যাকেটটা আবার নিয়ে এসেছি। যদি ওই জ্যাকেটে কাজ হয়তো ভালো, নাহলে রাশিয়ায় গিয়ে জ্যাকেট কিনবো ভাই। উজবেকিস্তান এয়ারওয়েজের ফ্লাইটগুলো দেখতে খুব সুন্দর। ব্লু আছে, গ্রিন আছে, হোয়াইট আছে, একটা ইউনিক কালার। ইয়েলো তো ডানায় আছে। আরে আমি ভাবছি এয়ারপোর্ট কত বড় এয়ারপোর্ট, সেদিন তো বুঝতে পারিনি কিছু। সেদিন বাস কোথায় দিয়ে ঘুরে নিয়ে গেল, জানলাম এত ছোটো এয়ারপোর্ট। এই এয়ারপোর্ট বিশাল এয়ারপোর্ট রে ভাই। আজ মনে হচ্ছে আমাদেরকে বাসে করে রাশিয়া নিয়ে যাবে। কোথায় যে ফ্লাইট দাঁড়িয়ে আছে ভগবান জানে। মেঘলা করে এসেছে, ওয়েদারটা ভালো থাকলে ভালো ভিউজ পেতাম। এয়ার অ্যাম্বুলেন্স, ড্রিমলাইনার 787, এই হচ্ছে আমাদের ফ্লাইট। প্রথম গেট দিয়ে উঠছিলাম, বাট আমার সিটটা হচ্ছে পেছন দিকে, মানে আমাকে পেছনের গেট দিয়ে উঠতে হবে। বোয়িং 7878 উজবেকিস্তান এয়ারওয়েজ। কত চওড়া সিঁড়ি, এত বড় উইংস। লেফট সাইড, এখানে 3টে রোতে সিট রয়েছে, 3 বাট লাস্টের দিকে সিটে প্যাসেঞ্জার নেই এখন। বোর্ডিংও মনে হয় কমপ্লিট। হালকা মিউজিক বাজছে। আর এখানে দেখুন, এইদিকে রয়েছে এরকম লাগেজ স্পেস, এইদিকে রয়েছে লাগেজ স্পেস, ওইদিকে রয়েছে লাগেজ স্পেস। অনেকটা বড় ফ্লাইট, অনেকটা বড়। সময় 6টা বেজে 18 মিনিট। ফ্লাইটের চাকা করালো রানওয়ে থেকে। ফ্লাইট ছাড়ার আগের মুহূর্তে নানা রকম ইনফরমেশন দেওয়া হচ্ছে। আমাদের সামনে যে ডিসপ্লে রয়েছে দেখানো হচ্ছে। আমার এই ডিসপ্লেটা ভাই খারাপ হয়ে গেছে। চলে এসছে আমাদের ফ্লাইট রানওয়ের একদম শুরুতে। আর ডানাটা এইভাবে হাওয়াতে নড়ছে, মনে হচ্ছে এই মনে খুলে পড়ে যাবে। বাপরে স্পিড, পেছনে জার্কিং ভালোই হয়। বিদায় উজবেকিস্তান, বিদায় তাসখান্ড।
1 ঘন্টা 40 মিনিট লেট। আমাদের ফ্লাইট ছুঁয়ে ফেললো আকাশ, নিচে পড়ে রইল তাসখান শহর, আর সেই সাথে আমাদের 72 ঘন্টা স্মৃতি। ওয়াও, কি দারুণ, কি দারুণ, অ্যামেজিং। ধীরে ধীরে আমাদের ফ্লাইটের উচ্চতা বাড়বে এবং এখনো অব্দি নিচে যে শহরকে দেখতে পাচ্ছি সব আস্তে আস্তে আমাদের ক্যামেরা লেন্স থেকে মিলিয়ে যাবে। এবার একটু ঝাঁকুনি অনুভব হবে, কারণ মেঘের সঙ্গে যখনই ফ্লাইটের সংঘর্ষ হবে তখনই ঝাঁকুনি শুরু হয়ে যায় ফ্লাইটে। পেছন দিকে বসলে তো এটা আরও বেশি ফিল হয়, তবে এই বড় ফ্লাইটে মানে এই বোয়িং 787 ড্রিম লাইনারে অত হয়তো ফিল হবে না, ছোটো ফ্লাইট হলে বেশি ফিল হতো। এই হচ্ছে আমাদের ফ্লাইট, আর এটা হচ্ছে উজবেকিস্তান আর কাজাকিস্তানের সীমানা। এই সীমানাটা আমাদের ফ্লাইট এবার পার করবে। আউটসাইড টেম্পারেচার -1 ডিগ্রি। আমরা ডিস্টেন্স কভার করবো হচ্ছে 1851 মাইল, অর্থাৎ 2980 কিলোমিটার এখনো অবধি। সময় লাগতে পারে 3 ঘন্টা 40 মিনিট। বর্ডার পার করে গেল, প্রবেশ করলো পরবর্তী দেশ কাজাকিস্তানে। এগুলো কখনো আমাদের ডোমেস্টিক ফ্লাইট আমি দেখিনি। এরকম একটা হেডফোন দিয়ে গেলে এখানে লাগানোর জন্য, তাহলে আমার তো এইটা পুরো কানা বোবা, আউট অফ সার্ভিস। আমি কোথায় লাগাবো? আর তো কোথাও গোজার জায়গা নেই। আর সেই সঙ্গে ঠান্ডা লাগছিলো বলে একটা কম্বলও দিয়ে গেল উজবেকিস্তান এয়ারলাইন্স। এই সঙ্গে শুরু হয়ে গেল ফ্লাইটে পরিষেবা। প্রিয়ম নিচ হচ্ছে হোয়াইট ওয়াইন, এটা রেড ওয়াইন না হোয়াইট ওয়াইন? হোয়াইট ওয়াইনও আছে এখানে। আর আমি নিচ হচ্ছে মিরিন্ডা। ফ্লাইটে ওয়াইন, মিরিন্ডা, জল সব কিছু এখানে কমপ্লিমেন্টারি। চাদর জল নিয়েছি, ঠান্ডা লাগছিলো ভাই। আমি এরকম ফ্লাইটে কোনো চাপিনি যেখানে এরকম ওয়াইন, কোল্ড ড্রিঙ্ক এরকম ফ্রি দেবে, মানে টিকিটের দামের সঙ্গে করা থাকবে। আসলে সামান্য মানুষ তো আস্তে আস্তে পৃথিবীটা বড় হচ্ছে, সব শিখছি। এখনও 24-31 কিলোমিটার আমাদের যেতে হবে। সময় লাগতে পারে 3 ঘন্টা 7 মিনিট মতো। অল্টিটিউড 12,192 মিটার, গ্রাউন্ড স্পিড 831 কিলোমিটার পার আওয়ার। সন্ধ্যে 7:30, বাইরে এখনও সূর্যের ভালো মতো আলো রয়েছে। আর দৃশ্যটা কত সুন্দর, মেঘের ওপরে আমাদের ফ্লাইট। এয়ার হোস্টেস ম্যাডামরা আবার ছিল গাড়ি নিয়ে। এবার নিলাম হচ্ছে অরেঞ্জ জুস আর সেই সাথে পেপসি। রাত 8:12। মস্কো ভারতীয় সময়সীমা থেকে 2.5 ঘন্টা এবং উজবেকিস্তানের সময়সীমা থেকে 2 ঘন্টা পিছিয়ে, তাই ঘড়ির কাঁটাতে যখন রাত 8টা তখন বাইরে এরকমই রোদ। জানলার বাইরে চোখ রাখলে মাঝে মধ্যে দেখতে পাচ্ছি দূর দিয়ে কিংবা অনেকটা নিচ দিয়ে চলে যাচ্ছে বিভিন্ন ফ্লাইট। হলফ করে বলতে পারি ফ্লাইটে ট্রাভেল করতে করতে এরকম দৃশ্য আমি কোনোদিনই দেখিনি। এইবার এরকম একটা প্যাকেট দিয়ে গেল, এতে বিভিন্ন রকম আইটেম রয়েছে। এরকম চকচকে প্যাকেট দিল, এখানে মুরগির মাথা আঁকা রয়েছে, তার মানে এখানে চিকেনের কোনো আইটেম আছে। কত কিছু একসঙ্গে রয়েছে। এটা আবার কি রে ভাই? ফ্লাই সংস্থা যে সমস্ত খাবার দাবার দিয়েছে তার সবগুলোর নাম আমার তো জানা নেই, তাই সব কিছু তুলে ধরলাম আপনাদের সামনে। আপনাদের অনেকেই হয়তো আছেন যারা সব খাবারের নামগুলোই জেনে থাকবেন। প্রত্যেকটা খাবার সুস্বাদু। এটার মধ্যেও চিকেন রয়েছে। আমি জিজ্ঞেস করে নিচ্ছি এই আইটেম হচ্ছে চিকেনের আইটেম, তো বললো হ্যাঁ। যা খাবার দিয়েছে, রাতের ডিনার এখানে হয়ে গেল। 4 ঘন্টার উপরে ফ্লাইট জার্নিতে হিসু পাবে না, হতে পারে না। গরম জল, ঠান্ডা জল সব রয়েছে এখানে। এখানে হুক রয়েছে জামা কাপড় রাখার জন্য। আর আধ ঘন্টার মধ্যে হয়তো আমরা মস্কো পৌঁছে যাব। ব্ল্যাঙ্কেট এবং বালিশ দেওয়া হবে, বাট ফ্লাইট যখন তার ডেস্টিনেশনের প্রায় কাছেই চলে আসবে তখন ওগুলো নিয়ে নেওয়া হবে। রাত 10টার সময় সেরকম আলো।
এখন উজবেকিস্তানে হচ্ছে রাত 10:30, মস্কোতে হচ্ছে রাত্রি 8:30, আর আমাদের ভারতবর্ষে হচ্ছে রাত্রি 11টা। এখন আমাদের ওখানে সবাই খাওয়া দাওয়া করে ঘুমানোর তোড়জোড় করছে, আর এদিকে মস্কোতে এখনও সূর্য ধীরে ধীরে অস্ত চলে গিয়েছে, তার শেষ আলোটুকু পড়ছে এসে এয়ারপোর্টে, গোধূলি যাকে বলে। সাথে কি কথাটা এসেছে যে বিপুলায় পৃথিবীর কতটুকুই বা জানি, পৃথিবী না ঘুরলে পৃথিবীকে জানা সম্ভব নয়। মস্কোতে রয়েছে 3টে এয়ারপোর্ট, তার মধ্যে একটা এয়ারপোর্ট হচ্ছে ভানাকুবা, যেখানে এসে আমাদের ফ্লাইট ল্যান্ড করেছে। সেটা হচ্ছে বাইরের টেম্পারেচার হচ্ছে এখন 9 ডিগ্রি, যে বাইরে 9 ডিগ্রি তাপমাত্রা, তার জন্য ব্যাগে আগে থেকেই জ্যাকেট নিয়ে এসেছি। আমি জানি যে এখানে এসে ঠান্ডার কামড় খেতেই হবে। বাইরে তো ভাই সেই ঠান্ডা। এরো ব্রিজ থেকে বেরিয়ে আসার পরে এখানে কিন্তু লেখাই আছে যে পাসপোর্ট কন্ট্রোল, ব্যাগেজ কালেকশন, এক্সিট টু সিটি সব নির্দেশ করা আছে। আমাদের প্রথম কাজ হচ্ছে পাসপোর্ট কন্ট্রোলে যাওয়া, ইমিগ্রেশন, তারপরে হচ্ছে ব্যাগেজ কালেকশন, তারপরে বাইরে বেরোনো, সিম কার্ড নেওয়া। এয়ারপোর্টের ভেতরে আছি বলে এখন অতটা বুঝতে পারছি না, কিন্তু বাইরে গেলে ঠান্ডা আরও বাড়বে। এখন টেম্পারেচার 9, রাত্রে আমি দেখছিলাম ওটা মোটামুটি 3-4 নেমে যায়। মাঝে মধ্যে ফাঁকি দিয়ে হাওয়া আসছে, তো হাড় মজ্জা কাঁপিয়ে দিচ্ছে। এই জ্যাকেট কতটা আমি কাজ দেবে জানি না। কালকে আবার এখানে ওয়েদার ফোরকাস্ট দেখছিলাম বৃষ্টি আছে, আর বৃষ্টি মানে ঠান্ডা আরও বেড়ে যাবে। সবাই চলে গেছে, বেচারা আমার ব্যাগটা লাবারিসের মতো পড়ে আছে, আর কেউ কোথাও নেই। আপনারা তো ভাবছেন যে ব্যাগটা কেন লাবারিসের মতো পড়ে আছে, আমি এতক্ষণ পরে কেন এলাম। আচ্ছা, আমি এয়ারপোর্টের বাইরে বেরিয়ে সব বলছি আপনাদেরকে। এখানে ক্যামেরা নিয়ে ভিডিও করা ঠিক হবে না হয়তো। এয়ারপোর্টের বাইরে বেরিয়ে সবার আগে দরকার ছিল একটা সিম কার্ড কেনার, কারণ এয়ারপোর্টের ওয়াইফাই কাজ করছিল না। নতুন দেশ, তাই আমাদের আর্থিক আদান প্রদান হবে সেই দেশের কারেন্সি রুবেলকে হিসাব করে। সহজ কথায় ভারতের 100 টাকা সমান রাশিয়ার 110 টাকা। ডাজ নট ওয়ার্ক হেয়ার। সিম কার্ড নিতে গিয়ে এও জানলাম রাশিয়ায় এই মুহূর্তে ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম কাজ করছে না, তবে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, স্ন্যাপচ্যাট কিংবা টিকটক এগুলো কাজ করছে। তবে ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম চালাতে হলে আমাকে ভিপিএন ইউজ করতে হবে। এখানে সিম কার্ডের দাম হচ্ছে 800 রুবেল। আমাদের কাছে প্রচুর ওই উজবেকিস্তানের টাকা ছিল, তা উজবেকিস্তানের টাকা দিয়ে এখানে আমরা পে করলাম। এখানে আমাকে পে করতে হলো সিমের জন্য হচ্ছে 1,20,000 টাকা। বললো যে 10 মিনিটের মধ্যে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। সিম কার্ড যতক্ষণ অ্যাক্টিভেট হচ্ছে ততক্ষণ আপনাদেরকে বলি যে ভেতর কি ঘটনা ঘটেছিল। আমরা তো ফ্লাইট থেকে নামার পরে যেখানে দেখাচ্ছিলাম আমি যে পাসপোর্ট কন্ট্রোল মানে ইমিগ্রেশন, সেখানে এলাম। আমার যখন পাসপোর্টটা নিল তখন বললো যে ট্যুরিস্ট। আমি বললাম ইয়েস, ইন্ডিয়ান, ইয়েস। দিয়ে বললো আপনি গিয়ে বেঞ্চে ওয়েট করুন, বসুন অপেক্ষা করুন। আমাকে বসতে বললো, প্রিয়মকেও বসতে বললো, সেম। আমরা দুজনে এসে বসলাম এবং দেখলাম আমাদের মতোই আরও অনেকজনকে এরকম ওরা বসতে বললো, ওয়েটিং করতে বললো। তারা কিন্তু ইন্ডিয়ান নয়, ইন্ডিয়ান আমরা দুজনই। খানিক বাদে একটা অফিসার এলো, আমাদেরকে ডাকলো, ডেকে আরেকটা জায়গায় গিয়ে ওয়েট করতে বললো। প্রিয়ম তো টেনশন করছে, মানে ওইটাই বলেছিল যে এখানে কিন্তু আটকাতে পারে। এবার কী হবে আটকানোর পরে তা আমরা কেউ জানি না, যে আমাদেরকে এখান থেকে কি ইন্ডিয়া ফেরত পাঠিয়ে দেবে, না আমাদের ইউক্রেন পাঠিয়ে দেবে, না কি আটকে রাখবে, না হ্যারাস করবে, কী করবে জানি না। যাই হোক, অপেক্ষা করার পরে একজন মহিলা অফিসার এলো, আমাদের দুজনকে ডাকলো, দেখালাম আমাদের পরবর্তী আমরা কোথায় যাচ্ছি, আমাদের ভিসা, আমাদের ফেরার টিকিট, প্লাস এখানে যে আমরা এসেছি এখানকার বুকিং সব দেখালাম। দেখানোর পরে বললো যে আপনাদের ডকুমেন্টস দিন এবং আপনাদের সেলফোন দুটো দিয়ে দিন। তো দিয়ে দিলাম সেলফোন। আধা ঘন্টা ওয়েট করলাম, তারপরে মহিলা অফিসার এলো। আসার পরে জিজ্ঞেস করলো আপনাদের কাছে কত টাকা আছে, আপনারা যেখানে এসেছেন বেড়াতে কত টাকা নিয়ে এসেছেন। বললাম আমরা কত টাকা নিয়ে এসেছি, সব কিছু হলো। সেলফোন আমাদের ফেরত দিয়ে দিল, আর ডকুমেন্টসও ফেরত দিল, বললো ওয়েট করুন। আবারও আধ ঘন্টা ওয়েট করলাম। আমি করতে করতে প্রায় 2 ঘন্টা ওয়েটিংয়ে চলে গেল। তারপরে আরেকজন অফিসার এলো, অফিসার আসার পরে আমাদেরকে ডাকলো, দুজনকে গেলাম। যাওয়ার পরে আমাদেরকে পাসপোর্ট কন্ট্রোলে নিয়ে গেল। পাসপোর্ট কন্ট্রোলে যাওয়ার পরে আমাদের পাসপোর্টে স্ট্যাম্প মেরে দিল এবং সেই সাথে আরেকটা কাগজ আমাদেরকে ধরিয়ে দিল। আমি বললাম কাগজটা মাইগ্রেশন লেখা আছে। মাইগ্রেট বলতে কী বোঝাচ্ছেন? ওরা হাসছে। তা আরেকজনকে জিজ্ঞেস করলাম, বললো কিছুই না, রাস্তাঘাটে ঘুরতে গেলে যদি আপনাদেরকে আটকায় কোথাও তাহলে এই কাগজটা আপনারা দেখাবেন। অ্যাকচুয়ালি এখানে যুদ্ধকালীন পরিস্থিতি, তো এরকম যদি কিছু প্রবলেম হয় তো আপনারা বলবেন আপনারা টুরিস্ট এবং ওই কাগজটা আপনাদের সঙ্গে থাকবে। কাগজটা আমি দেখাচ্ছি না, কারণ পাসপোর্ট ডকুমেন্ট এগুলো দেখালে ইউটিউবের এগুলো কপিরাইট আছে। তো 2 ঘন্টা পরে আলটিমেট আমাদের ছাড়লো, তারপরে বাইরে বেরিয়ে এলাম। এইটুকু ধৈর্যের পরীক্ষা দিতেই হবে, ঠিক আছে? কারণ আমরা একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে একটা দেশে এসেছি। বাট এখানে কিন্তু কোথাও বলা নেই যে ইন্ডিয়ান অ্যালাউ নয়, বাট ধৈর্যের থেকে বড় কিছু নেই। আর আমি একটা কথা বুঝি, আমার যদি সব কিছু ঠিকঠাক থাকে, ডকুমেন্টেশন, কোনো সমস্যা নেই। কী হবে, আরও নয় 2 ঘন্টা আটকে রাখবে। আমি খুলছিলাম, বসে বসে একটু স্ক্রিপ্ট লিখছিলাম যে কী ঘটনা ঘটলো না ঘটলো। একটা টেনশন ছিল, সেটা হচ্ছে যে ব্যাগটার কী হবে, ব্যাগটা পাবো কি না। তো আমি এসে দেখালাম আপনাদেরকে ব্যাগটা কোনো একা পড়ে আছে, ব্যাগের ওপর নামটাম লেখা আছে। তো ব্যাগ নিয়ে নিলাম, বিন্দাস, ওয়েলকাম টু রাশিয়া। শুনুন, জীবনে ভয় পাওয়ার জন্য একজনই আছে, এটা হচ্ছে বউ। কারণ ভারতীয় আইন সবসময় মহিলাদের দিকেই, ঠিক আছে? বউ যদি থানায় গিয়ে একটা 498 কেস ঠোকে আমার নামে, সেক্ষেত্রে কেস খাওয়ার চান্স আছে। বাট বাকি কোথাও কোনো কেস খাওয়ার চান্স নেই, কারণ বাকি কোনো ভুলভাল কাজ আমি তো আর লিস্ট করি না। এখানে টাকা দিতে হলো, তারপরে এখানে কি প্রেস করলো, কাপ অটোমেটিক চলে এলো ভাই। এবার কফিটা বেরোবে, তৈরি হচ্ছে কফি, যেখানে কফি তৈরি হচ্ছে দিয়ে কাপে চলে যাবে, দিয়ে খেতে হবে।
এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসার আগে 1 কাপ করে কফি খেলাম। দাম পড়ল রাশিয়ান কারেন্সিতে 200 রুবেল। বেরিয়ে এলাম এয়ারপোর্টের বাইরে, মস্কো এখান থেকে 20 কিলোমিটার দূর, আর এখানে টেম্পারেচার ভাই 2 ডিগ্রি, ঠান্ডায় কেঁপে যাচ্ছে আমার জিগড়ি। ভানাকোভা এয়ারপোর্ট থেকে মস্কো সিটি সেন্টার অন্তত 20 কিলোমিটার। ইয়ান্ডেক্স ট্যাক্সি শো করছিল 950 রুবেল। স্থানীয় দু একজনের সঙ্গে কথা বলে জানতে পারলাম এয়ারপোর্টের কাছেই রয়েছে এয়ারপোর্ট মেট্রো। সেই এয়ারপোর্ট মেট্রো করেও মস্কো সিটি সেন্টার যাওয়াই যায়। ট্রেন টু মস্কো এরো এক্সপ্রেস, ভাই রাশিয়াতে পৌঁছেই ট্রেনের এক্সপিরিয়েন্স। মেট্রো স্টেশনে এলাম, এবার মেট্রো স্টেশনে না বোঝাতে পারছি না যেখানে আমরা যাবো আমাদের হোটেল সেখানকার নিয়ারেস্ট স্টেশন কোনটা। স্থানীয় দু একজন রাশিয়ান সিটিজেনের সাথে কথা বলে জানলাম আমাদের মেট্রো ইন্টারচেঞ্জ করে যেতে হবে, আর এইগুলো বোঝার জন্য ব্যবহার করতে হবে ইয়ান্ডেক্স মেট্রো বলে একটা অ্যাপ। পুরো মস্কো শহর জুড়ে এই মেট্রো রেল ওয়েল কানেক্টেড। ট্যাক্সিতে লাগছিল 1000 টাকা, এখানে 54 টাকা। এক্সপ্লোর করতে গেলে ভাই পাবলিক ট্রান্সপোর্টে ঘুরতে হবে, এরকম সমস্যায় পড়তে হবে, অভিজ্ঞতা অর্জন করতে হবে, তবেই তো মানুষ শিখবে। আর হ্যাঁ, গুগল ট্রান্সলেটর রাখতেই হবে। কোথায় যাব, কোথায় ইন্টারচেঞ্জ করতে হবে সেটা দেখতে হবে। প্রথম দিন তার একটু সমস্যা হচ্ছে, কারণ এখানে মেট্রো ইন্টারচেঞ্জ করতে হবে, বাট মেট্রো রাইড কিন্তু সেফ এবং হচ্ছে সস্তা। যখন 2-3 দিন এটা করতে থাকবো না, তখন অটোমেটিক অভ্যাস হয়ে যাবে। এই প্রথম ইউরোপ মহাদেশের কোনো দেশে মধ্যরাতে মেট্রো সফর করছি, ভাবতে যেন কেমন লাগছিল। ভানাকোভা এয়ারপোর্ট মেট্রো থেকে আমাদের প্রথম গন্তব্য পার্ক পোবিটি মেট্রো স্টেশন, আর এর মাঝে রয়েছে আরও 11টা স্টেশন। দুটো স্টেশনের পরে আমাদের নামতে হবে, নেমে আবার ইন্টারচেঞ্জ করতে হবে। রাত 1:45 নাগাদ আমরা এসে পৌঁছালাম পার্ক পোবিটি মেট্রো স্টেশনে, আর এখান থেকেই আমাদের মেট্রো ইন্টারচেঞ্জ করতে হবে পরবর্তী স্টেশন কুরুস্কায়া যাওয়ার জন্য। এই মেট্রোতে উঠতে হবে, কুরুস্কায়া। সারা রাত জেগে রাশিয়ার মেট্রোর এক্সপিরিয়েন্স নিচ্ছি ভাই। আর মেট্রো ফাঁকা, উপরে মেট্রো, নিচে আবার মেট্রো, এদিকেও দুটো লাইন আছে। হ্যাঁ, তার উপরে আবার মেট্রো, মানে মেট্রোয় 6 লাভ। ওই দিকে রয়েছে গেট নাম্বার 7, আমাকে ওই দিক দিয়ে বেরোতে হবে। দেখুন রাত 1টা বাজে, তাও মেট্রো চলছে এবং লোকজনও কিন্তু আছে। আর এই ম্যাপটা আমাদের সবসময় ফলো করতে হবে, ম্যাপটা মেন দরকার। এই ম্যাপে কিন্তু সব কিছু আছে। জিজ্ঞেস করতে হচ্ছে, কেউ ইংরেজি বলতে পারছে না, ট্রান্সলেট করে করে বলতে হচ্ছে। রাশিয়ার মস্কো শহরের মেট্রো স্টেশনগুলো মাটির এতটাই গভীরে যে উপরে ওঠার এসকেলেটারগুলো প্রায় 3-4 তলা বাড়ির সমান উঁচু। এই যে এসকেলেটার দিয়ে উঠছি, মাথা ঘুরছে। কোন মাথায় আমাদের উঠতে হবে, কি লম্বা, আর মনে হচ্ছে টানেল এসকেলেটার। এই এসকেলেটার দিকে মাথা ঘুরছে, মনে হচ্ছে ওই পাহাড়ের উপর ওঠার মতো উঠছে এসকেলেটার। কোনো মেট্রোতে আমাদের ওখানে এত গভীরে মেট্রো স্টেশন নেই, এখানে মেট্রো স্টেশন অনেক গভীরে, আবার তারও নিচে মেট্রো স্টেশন আছে। রাত 1টা বেজে গিয়েছে, সেটা বড় কথা নয়, বাইরে ঠান্ডা মারাত্মক, আর সেই সঙ্গে দেখা পেলাম মস্কো শহরের আন্ডারপাসও এত পরিষ্কার পরিচ্ছন্ন, সেখানে রেস্টুরেন্ট, সেখানে কফি শপ, সেখানে দোকান। মেট্রো থেকে নেমে হোটেল কাছেই ছিল, এসছি, কিন্তু হোটেল কোনটা আর বুঝতে পারছি না। সব বিল্ডিংগুলো একই রকম লাগছে, আমাদের ওখানে মতো হোটেল তো নয়। এবার গুগল লোকেশন দেখে 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 এলাম, হোটেল মালাকে ফোন করছি, ফোন আর ধরছে না, কিন্তু হোটেলটাই আশেপাশে চত্বরেই আছে। প্রিয়ম বলছে যে চলো ট্যাক্সি করে অন্য কোথাও চলে যায়, অন্য কোথাও হোটেল নিয়ে। দাঁড়া আরেকবার ফোন করি। ফোন করলাম, তা ফোন ধরলো ঘুম ঘুম চোখে। তা বললাম যে আমরা দাঁড়িয়ে আছি। তা এবার কোথায় দাঁড়িয়ে আছি তো বোঝাতে পারছি না তাকে। আর এখন পুরো শহর শুনশান, রাত 1টা, এমনিতে এরকম ঠান্ডা। তো বললাম লোকাল কোনো লোককে আমরা ফোন দিচ্ছি, ও বুঝবে যে আমরা কোথায় আছি, আর আমরা ওকে বোঝাতে পারবো যে আমরা কোথায় আছি। ভাই আজকে রাত মনে রাখার মতো। ওই দেখুন প্রিয়ম চলে গেছে ওই দূরে ট্যাক্সি চালকের কাছে, ওখানে গিয়ে কথা বলে দেবে, মানে ওর ল্যাঙ্গুয়েজ এ বুঝবে, হোটেলওয়ালা বুঝবে যে আমরা এক্সাক্ট কোথায় আছি। তাহলে বেরিয়ে এসে হয়তো আমাদেরকে এখান থেকে রিসিভ করবে। ম্যাক্স পাইন ওই গেমটার মতো লাগছে, মনে হচ্ছে ম্যাক্স পাইন হয়ে ঘুরে বেড়াচ্ছি চারিদিকে। সত্যি কথা বলতে 2 ডিগ্রি টেম্পারেচারে রাত্রেবেলায় হোটেল খোঁজাটা একটা মানে চাপের ব্যাপার। আর বয়স এখনো সবে 16, এই বিল্ডিংটার নাম্বার হচ্ছে 16, হোটেলের নাম্বারও 16। ট্যাক্সি চালককে ফোনটা দিয়েছিলাম, ট্যাক্সি চালক বলছে যে আপনারা একটু আগে গিয়ে এসছেন, আমি আপনাদের ছেড়ে দিচ্ছি। ট্যাক্সি চালক ওই মোটামুটি 150 মিটার মতো এলো, আমাদের নামিয়ে দিল, কোনো টাকাও নিল না। পৌঁছে গেছি 16 নম্বর। এই হচ্ছে সেই বিল্ডিংটা, বলেছিলাম না এখানে মোটামুটি সব বিল্ডিং একই রকম দেখতে। ভারতবর্ষের কোনো বাড়ি ঘরের সাথে এখানকার বাড়ি ঘরের কোনো মিলই নেই। ফাইনালি হোটেলে এসে পৌঁছালাম ভাই। এখানে জুসও আছে, জলের বোতলও আছে, আর আমাদের হোটেলের রিসেপশন। ম্যাডাম জি এখনও জেগে আছে। এখানে চেক ইন টাইম দুপুর 2টো, চেক আউট টাইম বেলা 12টা। আর এখন বাজে হচ্ছে রাত 1:45 ভাই। এতক্ষণ যখন কষ্ট করে ভিডিও দেখলেন, আমাদের রুমটা একটু দেখে নিন। এই রুম দেখলে কিছু কথা মনে পড়ে যেতে পারে। এইরকম হচ্ছে রুম,
মানুষ কোথায় শোবে, কোথায় করবে? একজন এখানে শোবে, একজন এখানে শোবে। কেটলি আছে, টিভিটা দেখো, টিভি আছে, পর্দা আছে, এটা তো আইপ্যাডের সাইজের টিভি একটা। টিভি। এইটা হচ্ছে স্নান করার জায়গা, হাগার জায়গা, বাট হেগে এখানে মুছতে হবে। বেসিন একটা আছে, এখানে হেয়ার ড্রায়ার আছে, এখানে শ্যাম্পু ট্যাম্পু সব রয়েছে। এত রাত্রে তো খাবার দাবার কিছু হবে না, আমাদের কাছে মুড়ি চানাচুর চিড়ে এইসব আছে আমার ব্যাগে, তো এই খেয়ে আছে ঘুমাবো এবং সেই সাথে আপনাদের কাছ থেকে আছে ব্লগ শেষ করে অনুমতি চাইবো। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল সকালে, যখন আমরা মস্কো শহর ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো। টাটা, গুড নাইট। আর ভিডিও ভালো লাগলে ভিডিও করে লাইক করে দিন, কষ্ট করে।